ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে যে এবিটিএ টেস্ট পেপার দেখতে পাচ্ছ, এই এবিটিএ টেস্ট পেপারে দর্শনের যে লজিকগুলো তিনটে সেট আলোচনা করেছিলাম। আজকে 4 নাম্বার সেট, অর্থাৎ ওই পেজ নাম্বার 137, ওই 139 পাতাতে আছে, দেখবে সেখানে আছে গুণ পরিমাণ নির্ণয়। দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে, দেখো গুণ পরিমাণ নির্ণয় করো। এই যে গুণ পরিমাণ নির্ণয়, 4 দুগুণে 8 থাকে। তারপরে ধরো বচনের আবর্তন কিংবা বিবর্তন কিংবা বিবর্তন কিংবা আবর্তন, এখান থেকে প্রশ্ন কিন্তু দেবেই। এইখানে দিয়েছে তোমাদের যে নিম্নলিখিত বাক্যগুলিকে বিবর্তনের আবর্তন করো, এখানে বিবর্তনের আবর্তন দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের নিরপেক্ষ ন্যায় করতে হয়। নিরপেক্ষ ন্যায়ের দুটো দোষ বিচার, এই একটা আর এই একটা দিয়েছে, ঠিক আছে। আর লাস্টে দুটো দিয়েছে যে দোষ বিচার, ঠিক আছে। আরো হনুমানের দোষ বিচার, এই একটা আর এই একটা, এইগুলো আমি আজকে তোমাদের কাছে আলোচনা করছি। দেখো দেখো গুণ পরিমাণ নির্ণয়টা কি আছে সেটা দেখে নাও একটু, বেশ দেখে নাও। তাহলে জড় বস্তুর ওজন আছে, গুণ পরিমাণ নির্ণয়। হ্যাঁ, সকল জড় বস্তু হয় ওজন বিশিষ্ট, সকল জড় বস্তু হয় ওজন বিশিষ্ট। গুণ হচ্ছে সদর্থক, পরিমাণ হচ্ছে সামান্য। কেন? আমরা জানি এ ই আয় চারটে বচনের পুরো নাম, চারটে বচনের পুরো নাম। এ হচ্ছে সামান্য সদর্থক, ই হচ্ছে সামান্য নঙর্থক, আয় হচ্ছে বিশেষ সদর্থক, হ্যাঁ আয় হচ্ছে বিশেষ সদর্থক, ও হচ্ছে বিশেষ নঙর্থক। তাহলে গুণের দিক থেকে এ বচন সদর্থক, মানে হয় মানেই সদর্থক, তাহলে গুণের দিক থেকে সদর্থক। আর সকল মানেই সামান্য বা সার্বিক, সেই জন্য পরিমাণের দিক থেকে সামান্য। তাহলে এ বচন হলে সদর্থক সামান্য, গুণ পরিমাণ নির্ণয় হয়ে গেল। তাহলে বচন করে দিলাম, গুণ পরিমাণ নির্ণয় করে দিলাম, এটা কিন্তু হয়ে গেল আমার 2 নম্বর হয়ে গেল, ঠিক আছে। তো এরকম ভাবে চারটে করতে হবে, 4 দুগুণ 8, এটা খুব সহজেই এই 8 নাম্বার কিন্তু পাওয়া যাবে। একটু প্র্যাকটিস করতে হবে, যাদের হয়ে নাই তাদেরটা অনেকটাই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করো, টাইম আছে এখনো, মনে করলে পারবে। যদি কোনো ব্যক্তি সুশাসক হয় তাহলে সে শোষকবাদী হতে পারে না। তার মানে কি? কোনো শোষক নয়, সুশাসক নয়, শোষণবাদী। তাহলে নয় আছে মানে গুণ হচ্ছে নঙর্থক, আর এই বচনে সামান্য, সম্পূর্ণকেই অস্বীকার করা হয়েছে, তাই সামান্য, ঠিক আছে। তারপর দেখো ধনীরা সৎ নয়, কোনো ধনী ব্যক্তি নয়, সৎ ব্যক্তি। তাহলে গুণ হচ্ছে নঙর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য, ই বচন যেহেতু। বেশ, শিক্ষিত ব্যক্তিরা সংখ্যায় খুব কম নয়, তাহলে শিক্ষিত ব্যক্তিরা সংখ্যায় খুব কম থাকলে পরে ও বচন, নয় থাকলে পরে আই বচন। খুব কমের সঙ্গে খুব কম থাকলে ও বচন হয়, খুব কমের সঙ্গে নয় থাকলে আই বচন হয়। তাহলে কোনো কোনো ব্যক্তি হয় শিক্ষিত, গুণ সদর্থক, পরিমাণ হচ্ছে বিশেষ, ঠিক আছে। বেশ, তারপর দেখো বিবর্তনের আবর্তন। কোনো নেতাই নাটকে অংশগ্রহণ করতে পারবে না। বিবর্তনের আবর্তন মানে আমরা প্রথমে বিবর্তন করব, ঠিক আছে, তারপরে আমরা কিন্তু আবর্তন করব। তাহলে দেখো কোনো নেতাই নাটকে অংশগ্রহণ করতে পারবে না, এইটাকে আমরা কি করব? ই করব, কোনো নেতা নয় নাটকে অংশগ্রহণকারী, বিবর্তনীয় করব এটা, তার জন্য লিখে দিলাম বিবর্তনীয়। ই থেকে বিবর্তন হচ্ছে এ, তাহলে কি লিখবো? সকল নেতা হয়, নেতা বিবর্তন তো শুধু অ বসবে এখানে, সকল নেতা হয় নাটকে অংশগ্রহণকারী। বিবর্তিত অবলিক আবর্তনীয়, মানে একেই আমরা আবর্তন করছি। অর্থ যদি লিখলাম আয়, আয় হয়, এ থেকে আয় হয় আবর্তন, এটা আবর্তন করছি, ঠিক আছে। তার জন্য আয় লিখলাম, কি লিখবো? আয় হলে কি হয়? উদ্দেশ্য বিধে চেঞ্জ হবে, এই জায়গায় যাবে এই জায়গায় যাবে, মানে আবর্তন তো। কোন কোন নাটকে অংশগ্রহণকারী হয় নেতা, দেখো অংশগ্রহণকারীটা এখানে চলে এলো, নেতাটা এখানে চলে গেল। তাহলে এইভাবে কিন্তু আবর্তন হয়, আবর্তনে উদ্দেশ্য বিধে চেঞ্জ হয়, আর বিবর্তনে শুধু এই বিধেয় পদটা অ লাগিয়ে দিলেই হয়ে যায়। বেশ, তারপরে দেখো 2 নাম্বার, 2 নাম্বার দেখো সব অধ্যাপক অসৎ নন। তাহলে ও বচন, কোনো কোনো অধ্যাপক নন অসৎ ব্যক্তি বিবর্তনী। এটা যখন আমার বচন হয়ে গেল, বচন হয়ে যাওয়ার পরে আমি এটাকে ও থেকে বিবর্তন হয় আই, কোনো কোনো অধ্যাপক হয় অসৎ ব্যক্তি, বিবর্তিত, ঠিক আছে, এটা বিবর্তিত হয়ে গেল। অবলিক আবর্তনীয়, আই থেকে আই, কোনো কোনো অসৎ, এটা দিকে চলে এলো, অসৎ ব্যক্তি হয় অধ্যাপক, ব্র্যাকেটে আবর্তিত, ঠিক আছে। পরের 3 নাম্বার, কেবলমাত্র টেট পাস উত্তীর্ণরাই শিক্ষক হবার যোগ্য।
তাহলে এটাকে বচন করতে হবে। সকল শিক্ষক হবার যোগ্য ব্যক্তি হয় টেট পাস। ঠিক আছে, বিবর্তনীয় করব, এ বচনের বিবর্তন হয় ই বচন। কোন শিক্ষক হবার যোগ্য ব্যক্তি নয় টেট পাস অনুত্তীর্ণ। টেট পাস উত্তীর্ণ আর টেট পাস অনুত্তীর্ণ। অউত্তীর্ণ থাকলে এটা অনুত্তীর্ণ করব আমরা। হ্যাঁ, অউত্তীর্ণ করব না, এটা অনুত্তীর্ণ করব। অনুত্তীর্ণ, হ্যাঁ, অনুত্তীর্ণ। বেশ, তারপরে দেখো কোন টেট পাস অনুত্তীর্ণ ব্যক্তি, অনুত্তীর্ণ ব্যক্তি নয় শিক্ষক হবার যোগ্য, ব্র্যাকেটে আবর্তিত। নেক্সট দেখো সকল সুন্দর জিনিস আনন্দদায়ক। তো দেখো সকল সুন্দর জিনিস হয় আনন্দদায়ক, বিবর্তনীয় ই বচন। কোন সুন্দর জিনিস নয় অআনন্দদায়ক, ব্র্যাকেটে বিবর্তিত অবলিক আবর্তনীয়, এর আবর্তন ই বচন আবর্তন করলে ই হবে। ই হলে কি হবে, কোনো অআনন্দদায়ক বস্তু নয় সুন্দর জিনিস। দেখো ওই পৃষ্ঠায় আছে, একবার দেখলাম। বেশ, তারপরে দেখো বৈধতা বিচারটা আমরা করব। বৈধতা বিচারে কি আছে, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ। দেখা যাক সুতরাং আছে, মানে এইটা সিদ্ধান্ত করতে হবে। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটা আগে লিখতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত খোঁজার 3টে নিয়ম আছে। সিদ্ধান্তটা আগে লিখে শ্রদ্ধার যোগ্য সব ব্যক্তিরাই সৎ, এটাকে আগে এই বাক্যটা লিখতে হবে, তারপরে এই বাক্য, তারপরে এই বাক্য। কি লিখলাম, এইটাকে বচন করব, এটাকে বচন করব শ্রদ্ধাযোগ্য ব্যক্তিরাই সৎ। তাহলে সকল শ্রদ্ধাযোগ্য ব্যক্তি হয় সৎ। এটা যখন করে ফেললাম তখন এই যে এইটা উদ্দেশ্য আর এইটা বিধেয়, এর উদ্দেশ্য পক্ষপদ আর এর উদ্দেশ্য হচ্ছে সাধ্যপদ। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের উদ্দেশ্যপদকে বলা হয় পক্ষপদ, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের সাধ্যপদকে বলা হয় উদ্দেশ্যপদ, বিধেয় পদকে বলা হয় সাধ্যপদ। দেখো সবসময় মনে রাখতে হবে শ্রদ্ধাযোগ্য ব্যক্তি মানে এসটা সবসময় এই বাক্যে থাকবে। তো আমি শ্রদ্ধাযোগ্য ব্যক্তিরা এখানে খুঁজবো, সব সত্যবাদী ব্যক্তিরাই শ্রদ্ধাযোগ্য, তাহলে এটা বচন করবো, সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধাযোগ্য। এ বচন করলাম, সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধাযোগ্য, লিখে ফেললাম। তারপরে দেখো একটা বাকি থাকছে সৎ ব্যক্তি যুক্ত বাকি, সৎ কথাটা পেয়েছি মানে এই বাক্যটা উপরে বাক্য হবে, কেবল সত্যবাদীরাই সৎ। তাহলে এটা কেবল আছে, তাহলে উদ্দেশ্য বিধে চেঞ্জ হবে, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি। ঠিক আছে, এটা হলো সব হয়ে গেছে। তার মানে আমার কিন্তু কাজ কমপ্লিট অনেকটাই। এবার দেখে লিখবো আকারটা কিরকম দেখে লিখলাম। দেখো এটা হবে সকল পি হয় এম, সকল পি হয় এম, এ হবে সকল এম হয় এস, সকল এগুলো সব সকল হবে। হ্যাঁ, সকল সকল পি হয় এম, সকল এম হয় এস, সকল এস হয় পি। ঠিক আছে, তাহলে আকারটা হয়ে গেল। এরপরে সংস্থানটা পি ড্যাশ এম লিখলাম, এম ড্যাশ এস লিখলাম। তাহলে এইরকম উল্টো জেডে চিহ্ন থাকলে চতুর্থ সংস্থান হয়। হ্যাঁ, উল্টো জেডের চিহ্ন থাকলে প্রথম জেডের চিহ্ন থাকলে প্রথম চতুর্থ সংস্থান। না, এই জায়গাটা তো পুরোপুরি ভুল হয়েছে। এ দেখো পি ড্যাশ এম, ঠিক আছে, এইভাবে লিখবে পি ড্যাশ এম, তারপরে এম ড্যাশ এস, এবার এম এ যোগ করে দেবো। হ্যাঁ, তবেই তো আমার এইটা সোজা যেটা পেলাম, তবেই কিন্তু আমার এটা চতুর্থ সংস্থান হলো। ঠিক আছে, চতুর্থ সংস্থান। বেশ, তারপরে দেখো মূর্তি এ এ এ, এটা কি করে করলাম, এ এ এ এ এ এ। ঠিক আছে, তারপর দেখো অবৈধ পক্ষদোষটা কি করে হলো, এখানে দেখো পক্ষপদ ব্যাপ্য হয় নাই, সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে, তাই অবৈধ পক্ষদোষ হয়েছে। যুক্তিটা অবৈধ, দোষ হয়েছে মানে অবৈধ। বিচারটা লিখবো, বিচারটা একটু দেখে নাও, একটা বিচার ভালো করে মুখস্থ করে নাও, অবৈধ পক্ষদোষ সংক্রান্ত সব বিচার লিখে দিতে পারবে, এটা লিখে নাও দরকার হলে। যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, লিখে নাও। লিখে নিলে তোমরা কিন্তু এইটাই মুখস্থ করে নিলে সুবিধা পাবে। দেখো যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে কোনো পদ, নিয়মটা বলছি, কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু উক্ত যুক্তিতে শ্রদ্ধাযোগ্য ব্যক্তি এই পদটি অপ্রধান আশ্রয় বাক্যের বিদ্যস্থানে থাকায় ব্যাপ্য হয়নি, অথচ সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকায় পদটি ব্যাপ্য হয়েছে এবং নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু লিখে নাও। তারপরে দেখো 2 নাম্বারটা,
কলকাতা ভারতের অন্তর্গত, মুম্বাই কলকাতার অন্তর্গত, কাজেই মুম্বাই ভারতের অন্তর্গত নয়। আমরা সিদ্ধান্তটা আগে চেনার চেষ্টা করবে, এখানে সিদ্ধান্ত কাজেই কথাটা পেয়েছি, মানে এই বাক্যটা, এই গোটা বাক্যটা সিদ্ধান্ত, এইটাকে বাক্য করা আছে, আমরা বচন করব। মুম্বাই ভারতের অন্তর্গত নয়, তাহলে মানে মুম্বাই নয় ভারতের অন্তর্গত, ই বচন। তার জন্য আমরা সিদ্ধান্তটা আগে লিখবো, আগে তর্কবিদ্যা সম্মত রূপ কথাটা লিখবো, তারপরে সিদ্ধান্তটা লিখবো, দিয়ে লিখবো ই বচন হচ্ছে এটা, যেহেতু মুম্বাই নয় ভারতের অন্তর্গত। এইটা যখনই আমার বেরিয়ে গেল, এটা যখনই বেরিয়ে গেল, এইটা নাম দেবো এস, এইটা নাম দেবো পি। না লিখলেও হবে, না লিখলে এটা লিখলে পরে আমাদের ভুলটা হবে না, সেই জন্য লেখা। মুম্বাই হচ্ছে এস, ভারতের অন্তর্গত হচ্ছে পি। মুম্বাই খুঁজে বার করব। দেখো মুম্বাই কলকাতার অন্তর্গত, তাহলে এই বাক্যটাও হয়ে গেল। মুম্বাই হয় ভারত কলকাতার অন্তর্গত, মুম্বাই মুম্বাই কলকাতার অন্তর্গত নয় আছে, তাহলে মুম্বাই নয় কলকাতার অন্তর্গত, ই বছর মুম্বাই নয় কলকাতার অন্তর্গত, তাহলে এটাও হয়ে গেল। একটা বাকি আছে কলকাতা ভারতের অন্তর্গত, তাহলে এ বচন কলকাতা হয় ভারতের অন্তর্গত, ব্যাস হয়ে গেল। এরপর আমি দেখে দেখে, দেখো আকারটা কিন্তু দেখে দেখে লিখবো আমরা। হ্যাঁ, আকার হচ্ছে এ এ এ এম হয় পি, ই হচ্ছে এস হয় এস নয় এম, আর ই হচ্ছে এস নয় পি। আকারটা তাহলে এইভাবে লিখবো আমরা। বেশ, সংস্থানটা দেখো, তাহলে সংস্থানটা আমরা কি করে করলাম, এম ড্যাশ পি লিখবো প্রথমে, এম ড্যাশ পি, এস ড্যাশ এম লিখবো প্রথমে, এস ড্যাশ এম, এম এ যোগ করে দিলাম, এম এ যোগ, উল্টো জেডের চিহ্নটা পেলে প্রথম সংস্থান হবে। ঠিক আছে, এইবার আমরা বিচারটা দেখে নেবো। হ্যাঁ, বিচারটা আছে, দেখো বিচারটার আগে মূর্তি, মূর্তি এ এ এ তিনটে বচন পেয়েছি, যুক্তিটি অবৈধ, যুক্তিটি চতুষ্পদী দোষ হয়েছে, কেন দেখে নাও। যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে প্রতিটি যুক্তিতে অন্তত তিনটি পদ থাকবে, তার কমও নয় বেশিও নয়, কিন্তু উক্ত যুক্তিতে তিনটি পদের জায়গায় চারটি পদের সৃষ্টি হয়েছে, যথা মুম্বাই ভারতের অন্তর্গত, কলকাতা ও কলকাতার অন্তর্গত। ব্যাকেটে ওই এম এস এগুলো লিখে দিতে পারো। তাই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়ম লঙ্ঘন করেছে এবং চতুষ্পদী দোষে দুষ্ট হয়েছে। বেশ, এরপর আমরা দেখো আরোহ যুক্তিটা নিয়ে আলোচনা করব। দেখো দেখো এবার আমরা দোষ বিচার আলোচনা করব, লাস্টে চলে গিয়েছি ইয়ের দাগের, অথবা দিয়ে আছে টিক্কা অথবা দোষ বিচার। শীতের পরে বসন্ত আসে, অতএব শীত হলো বসন্তের কারণ। তাহলে এটা কিন্তু নিরপেক্ষ ন্যায়ের মতো নয়, এটা কিন্তু যেভাবে লিখতে হবে সেটা দেখে নাও। তর্কবিদ্যা সম্মত রূপটা লিখবো, দিয়ে লিখবো 1 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, 2 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে, 3 নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে। শীত সমান কারণ আর বসন্ত সমান কার্য, এটা লিখবো। সহকার্যের একটিকে অপরটি কারণ বলে মনে করা দোষ হবে, কেন হবে আমরা দেখে নেব। দেখো শীতের পরে বসন্ত আসে, 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 তার মানে কি বসন্ত পরে আসে, শীত আগে আসে। আমরা জানি মেঘ লাগলে বৃষ্টি হয়, বৃষ্টি হলে কাদা হয়, বৃষ্টি হলে বন্যা হয়। আমরা অনেক কিছু জানি যে কার্যের ঠিক আগেই কারণটা থাকে, তাহলে বসন্তের আগেই ঠিক শীতটা থাকে, তাহলে বসন্তের আগেই যখন শীত আছে তাহলে নিশ্চয়ই শীতটাই হচ্ছে বসন্তের কারণ, এই বলে আমরা ভুল করি। কিন্তু কি ভুল করি, যে শীতকে বলি দিই বসন্তের কারণ, কিন্তু শীত আর বসন্ত দুটোই কিন্তু কার্য, দুটোই কিন্তু কার্য। কিসের কার্য? পৃথিবী ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে 1 বছর ধরে। হ্যাঁ, তা সেইটার জন্যই কিন্তু আমাদের শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এগুলো হচ্ছে। তাহলে আমরা ভুলবশত যদি শীতকে বসন্তের কারণ বলে ফেলি, তাহলে যুক্তিতে যে দোষ ঘটবে তাকে বলা হবে সহকার্যের একটিকে অপরটি কারণ মনে করা দোষ। মানে শীত আর বসন্ত সহকার্য, মানে একসঙ্গেই কাজ, একই কারণের। তা দেখো আমি যুক্তিটা লিখেছি, লিখে নাও দরকার হলে। যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ শীত ও বসন্ত হলো সহকার্য, সহকার্য, ঠিক আছে। কিন্তু এখানে ভুলবশত এই কার্যের একটিকে অপরটির কারণ বলা হয়েছে, একটিকে অপরটির কারণ ভুলবশত, ঠিক আছে, ভুলবশত একটিকে অপরটির কারণ বলা হয়েছে, কিন্তু এরা উভয়ই একে অপরের কারণ নয়, এরা উভয়ই একে অপরের কারণ নয়, মানে শীত আর বসন্ত একে অপরের কারণ নয়। এদের পেছনে রয়েছে একটি মূল কারণ, এদের পেছনে একটা মূল কারণ রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি, পৃথিবীর পরিক্রমণ গতি, পৃথিবীর বার্ষিক গতি, ঠিক আছে। কিন্তু এখানে মূল কারণ সম্পর্কে না জেনে দুটি কার্যের মধ্যে যে কোনো একটিকে কারণ মনে করা হয়েছে,
এবং একটিকে কার্য মনে করা হয়েছে, তাই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং সহকাজের একটি অপরটির কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। দেখো 2 নাম্বারটা দেখে নেব। জীবদেহের মতো জাতির জন্ম বৃদ্ধি লয় আছে, সুতরাং জীবদেহ একটি জাতীয় একটি জীবদেহ। এটা কিন্তু মন্দ উপমাজনিত দোষ। যখনই তুলনা করা হবে এই মতো এরকম কথাগুলো থাকবে, তখনই জানবে যে মন্দ উপমাজনিত দোষ, তুলনা বোঝাচ্ছে। জীবদেহের সঙ্গে জাতির তুলনা করা হয়েছে, সেই জন্য এটা মন্দ উপমাজনিত দোষ। তা দেখো, প্রথমে আমরা 4টে লাইন লিখবে, দুটো সাদৃশ্য আর দুটো সেই যেটা তুলনা করা হয়েছে সেই 2 লাইন, ঠিক আছে? তো বিভিন্ন জনা বিভিন্ন রকম লেখে, এইরকম লেখো তোমাদের কিন্তু সহজ হবে। জীবদেহের মতো জাতির জন্মবৃদ্ধি লয় আছে, তার মানে এটা ম্যাচিং, মিল আছে, মিলটা 2 লাইনে লিখে দেবো। জীবদেহের মতো জাতির জন্মবৃদ্ধি লয় আছে, তার মানে বলতে চাইছে জীবদেহের জন্মবৃদ্ধি লয় আছে, তার মানে বলতে চাইছে জাতির জন্মবৃদ্ধি লয় আছে। দেখো, জীবদেহের মতো জাতির জন্মবৃদ্ধি লয় আছে, তার মানে কি দুজনারই জন্মবৃদ্ধি লয় আছে, তাহলে দুজনারই কথাটা লিখে দিলাম। জীবদেহের জন্মবৃদ্ধি লয় আছে, জাতিরও জন্মবৃদ্ধি লয় আছে, তাহলে দুটো কথা কিন্তু আমরা লিখে ফেললাম। এবার অমিল, সুতরাং জাতীয় একটি জীবদেহ, তার মানে জীবদেহ হচ্ছে একটা জীবদেহ, আর জাতিকেও বলছে একটা জীবদেহ, তাহলে জাতিকেও এই জীবদেহ বলে কল্পনা করছে। এবার অমিলটা কি করে ম্যাচিং করে লিখবো, অমিলটা তোমাকে একটু চেষ্টা করে ম্যাচ করতে হবে। দেখো, জীবদেহের রক্ত মাংসের দেহ আছে, অতএব জাতিরও রক্ত মাংসের দেহ আছে, এটা কল্পনা করা হয়েছে যে জাতিরও তাহলে রক্ত মাংসের একটা দেহ আছে, দেহর কথা কল্পনা করা হয়েছে। তাহলে এই 4 লাইন হয়ে গেল। এইটা লিখতে পারলেই কিন্তু তোমার অনেকটা কাজ কিন্তু আসান হয়ে গেল। এরপরে তো তোমরা বাঁধা ধরা নিয়মের মধ্যে চলবে। দোষটা হচ্ছে মন্দ উপমাজনিত দোষ, বিচারটা লিখে দিলেই হয়ে গেল। বিচারটা মুখস্থ করে নিতে হবে। দেখো, একই গুড, এই পর্যন্ত এই শুধু 2-1টা শব্দ পাল্টে দেবে, যেটা চাইবে সেটা দিতে হবে। দেখো, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি দোষ ঘটেছে কারণ জীবদেহের সঙ্গে জাতির কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে যে সিদ্ধান্ত করা হয়েছে তা ভ্রান্ত, কেননা এই ক্ষেত্রে জীবদেহ ও জাতির মধ্যে অযথার্থ সাদৃশ্যের ভিত্তিতে এইরূপ অনুমান করা হয়েছে। নিচে পেড়াতে, জীবদেহ চেতন পদার্থ, তাই জীবের একটি দেহ থাকে, কিন্তু জাতি চেতন পদার্থ নয়, তাই জাতির দেহ থাকার প্রশ্নই ওঠে না। অথচ এখানে জন্মবৃদ্ধির সাদৃশ্যের ভিত্তিতে জীবদেহের অনুমান করা হয়েছে, কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং মন্দ উপমাজনিত দোষে দুষ্ট হয়েছে। ব্যাস, তোমাদের এই হয়ে গেল 4-8-32 নাম্বারের লজিক কমপ্লিট। হ্যাঁ, পরের সেটটা নিয়ে আলোচনা করছি। তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে বা চ্যানেলে গিয়ে দেখবে, দর্শনের সকল ভিডিও পেয়ে যাবে তোমরা। দর্শন, সংস্কৃত, বাংলা 3টে সাবজেক্ট পড়ায়। বিটিএ টেস্ট পেপার, সাজেশন, বা তোমাদেরকে বলবো 2015 থেকে 2023 সাল পর্যন্ত অল এমসিকিউ, অল এসএকিউ, অল লজিকগুলো ভালো করে করো, ওইগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ওইগুলো ভালো করে করতে পারলেই 70% নাম্বার পেয়ে যাবে পরীক্ষাতে। হ্যাঁ, পরীক্ষাতে দেখবে রেজাল্ট বেরোবে, 70% নাম্বার পেয়ে গেছো, শুধু যদি ওইগুলোই করো। হ্যাঁ, মানে 2015 থেকে 2023 পর্যন্ত। ঠিক আছে, বেশ, ঠিক আছে, সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ। আর একটা লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন হয়েছে ভিডিওটা। বেশ, ঠিক আছে।